আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এই লেকচারটি হচ্ছে তোমাদের লেকচার নাম্বার 2। এটা হচ্ছে পর্যায় সারণীর যে লেকচারগুলো আমি আপলোড করছিলাম, যে লেকচার 1 তো আপলোড হয়ে গিয়েছিল। তো এখন এটা ধারাবাহিকভাবে এই যে প্লেলিস্টটা আমি আপলোড করছি ওইটার লেকচার নাম্বার 2, এই ভিডিওটা হচ্ছে এই লেকচার নাম্বার 2। তো এরকমই সিরিয়াল বাই আরও লেকচারগুলো পেতে লিমিটলেস লার্নিং ক্লাসরুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, যাতে আমি আরও পরবর্তীতে কেমিস্ট্রির আর ফিজিক্সও আসবে সামনে। তোমাদের জুনায়েদ ভাইয়া দিচ্ছে ফিজিক্স, এখন আপাতত উনি দিতে পারছে না কারণ ওনার পরীক্ষা চলছে, তাই পরে আবার যখন উনি ব্যাক আসবে তখন আবার ফিজিক্স উনি যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো তোমাদের ফ্রি প্লেলিস্টগুলো দিয়ে দিবে। তো আমরা শুরু করি আজকে। ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় ও গ্রুপ সংখ্যা নির্ণয় হচ্ছে যে আজকের আমাদের টপিক। তো এর আগে তো আমি আলোচনা করেছিলাম যে পর্যায় সারণী কী, এটার পটভূমি, এগুলো তো আলোচনা করেছিলাম। তো পর্যায় সারণী কেন প্রয়োজন হয়, কারণ পর্যায় সারণীর গ্রুপ আর যখন শ্রেণী শ্রেণী বা অর্থাৎ পর্যায় আর কি, তো পর্যায় আর গ্রুপ যখন আমরা নির্ণয় করতে পারি তখন হচ্ছে যে ওই যে গ্রুপের প্রত্যেকটা গ্রুপের তো আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। তো আমরা যদি নির্ণয় করতে পারি কোন মৌলটা কোন গ্রুপে, তাহলে আমরা ওই মৌলের ধর্মগুলোও জানতে পারি। যেমন গ্রুপ নাম্বার 1-এর ধর্ম হচ্ছে যে একটা ধর্ম হচ্ছে ওরা তীব্র তড়িৎ ধনাত্মক, ঠিক আছে। এই জিনিসটা কি আমি ব্যাখ্যা করব, কিন্তু ধরে রাখো গ্রুপ 1-এর যে মৌল, গ্রুপ 1-এর মৌল গ্রুপ 1 হচ্ছে যে তীব্র তীব্র তড়িৎ ধনাত্মক। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে গ্রুপের প্রত্যেকটা গ্রুপের মৌলের যে বৈশিষ্ট্য এগুলো আলাদা। যেমন গ্রুপ নাম্বার 1-এর তীব্র তড়িৎ ধনাত্মক, গ্রুপ নাম্বার 2-এর হচ্ছে যে দেখবে মৃৎক্ষার গ্রুপ বলা হয়, গ্রুপ নাম্বার 2-কে মৃৎক্ষার গ্রুপ বলা হয়। গ্রুপ নাম্বার 2 এগুলো যখন আমরা বৈশিষ্ট্য পড়বো তখন আরও ভালোভাবে বলবো। হচ্ছে মৃৎক্ষার, ঠিক আছে। আচ্ছা, তো এখন যে একটা গ্রুপের বৈশিষ্ট্য হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক, একটা হচ্ছে মৃৎক্ষার, তাহলে একটা গ্রুপের মধ্যে তো অনেকগুলো মৌল থাকে, তাই না? তো মৌলগুলোর প্রত্যেকটা মৌলের যে ধর্ম সেটা সেম হয়, কারণ একটা গ্রুপের মধ্যে যেমন হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এগুলো হচ্ছে গ্রুপ 1-এর মৌল। তো গ্রুপ 1-এর মৌল এগুলো তো বৈশিষ্ট্য একই রকম, এটা সবাই কি তীব্র তড়িৎ ধনাত্মক, হাইড্রোজেন বাদে এটা ব্যতিক্রম একটা পর্যায় সারণী, এটা আমি পরে বলবো। তো এরা তো তীব্র তড়িৎ ধনাত্মক, তাহলে এদের বৈশিষ্ট্যগুলো সব সেম। আবার যখন গ্রুপ 2-এর যখন মৃৎক্ষার, এটা হচ্ছে যে এই যে এই বেরিলিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো হচ্ছে যে কি গ্রুপ 2-এর মৌল। গ্রুপ 2-এর মৌল কি মৃৎক্ষার, এগুলোকে মৃৎক্ষার বলা হয়। তো এগুলো ধর্ম কি আলাদা, গ্রুপ 2-এর জন্য ধর্ম আলাদা, গ্রুপ 1-এর জন্য ধর্ম আলাদা। তো এখন আমরা যদি নির্ণয় করতে পারি কোন একটা মৌল এটা কোন গ্রুপে অবস্থিত, তাহলে আমরা ওই মৌলের কি বের করতে পারবো, ওই মৌলের ধর্মটা বের করতে পারবো, তাহলে ওই মৌলটা কোথায় কাজে লাগাতে পারবো আমরা বাস্তব জীবনে সেটা আমরা বুঝতে পারবো। সেজন্য আমাদের কি করতে হবে, পর্যায় ও গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হবে। একটা ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় আর গ্রুপ নাম্বার যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কোন গ্রুপে আর কোন পর্যায়ে আছে, তাহলে আমরা ওটার সহজেই বৈশিষ্ট্য জানতে পারবো। তো আশা করি পারপোজটা তোমরা বুঝতে পেরেছো যে আমরা ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় আর গ্রুপ সংখ্যা নির্ণয় করে আমরা আসলে কী করব। আচ্ছা, তাহলে এবার আসা হচ্ছে পর্যায় নির্ণয়। পর্যায় আর গ্রুপ দুইটা তো কথা আছে, পর্যায় গ্রুপ দুইটা কথা আছে। পর্যায় হচ্ছে যে কি বলেছিলাম আমি, পাশাপাশিগুলোকে বলা হয় পর্যায়, আর গ্রুপ হচ্ছে উপর নিচ। একই গ্রুপের মৌলগুলোর ধর্ম একই রকম, আর পর্যায় হচ্ছে যে বাম পাশ থেকে যখন ডান পাশে যাবে তখন পর্যায় এই যে ধর্মগুলো আছে এটা আস্তে আস্তে স্লাইটলি চেঞ্জ হতে থাকে, চেঞ্জ হতেই থাকে এইভাবে, ঠিক আছে। এগুলো তো আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম, আর আমি রিপিট না করি। তো পর্যায় নির্ণয় হচ্ছে সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর ইকুয়ালস টু পর্যায় সংখ্যা। আমি কি লিখেছি দেখো, পর্যায় সংখ্যা পর্যায় নির্ণয়, ঠিক আছে। সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তরটা কি আমরা বলেছিলাম না, এটা আমরা যখন পদার্থের গঠন চ্যাপ্টারটা পড়েছিলাম তখন আমরা বলেছিলাম। ওই চ্যাপ্টারটা যদি ভালোভাবে ক্লিয়ার না করা থাকে তাহলে হয়তো বা কিছু কিছু টার্ম, কিছু কিছু ওয়ার্ড বুঝতে অসুবিধা হতে পারে। আচ্ছা, তো আসো, প্রধান শক্তি স্তর আমি ধরে নিই তোমরা জানো এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়, এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এটা হচ্ছে যে প্রধান শক্তি স্তর অর্থাৎ সবচেয়ে বাইরের, অর্থাৎ ধরো ধরো এটা হচ্ছে যে এটা কি পটাশিয়াম, ধরো পটাশিয়ামের নিউক্লিয়াস, এটা হচ্ছে 1 নম্বর শক্তি স্তর, এটা হচ্ছে 2 নম্বর শক্তি স্তর, এটা হচ্ছে যে 3 নম্বর শক্তি স্তর, এটা হচ্ছে যে 4 নম্বর শক্তি স্তর। অর্থাৎ এন ইকুয়ালস টু কত বলো তো 4। 4 নম্বর শক্তি স্তর মানে এন এর মান হচ্ছে যে 4, আর হচ্ছে যে এন এর মান 3। এর নিচের শক্তি স্তর এটা হচ্ছে যে 2, এটা হচ্ছে যে 1, এন ইকুয়ালস টু 1। তো এখন বাইরের শক্তি স্তরটা কত, এখানে বলেছি কি আমি সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর, বাইরের শক্তি স্তর 4 না। আচ্ছা, আমি কেমনে বের করেছি, এটা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তো বের করেছি না। যে পটাশিয়াম কত বলো তো, পটাশিয়াম হচ্ছে যে 19। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করো তো 1:2। ইলেকট্রন বিন্যাসও কিন্তু আমি শিখিয়েছিলাম কত সহজে করা যায়। এটা আমি পদার্থের গঠন যে লেকচার আছে ওইটা তোমরা দেখে আসতে পারো, প্লেলিস্টে আমাদের চ্যানেলে ঘুরে আসলে যে প্লেলিস্ট আছে ওখানে দেখতে পারো। 1:2:2, 2p6, 3s2,
3p6 আবার হচ্ছে 4s1। সবচেয়ে বাইরের শক্তি স্তর কত? সবচেয়ে বাইরে মানে যেটা সব থেকে ডানে অবস্থিত সেটার শক্তি স্তরের নাম্বার কত? n = 4। ঠিক আছে, তো 4 না, তো সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর ইকুয়ালস টু পর্যায় সংখ্যা, তাহলে কি সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর হচ্ছে n = 4, তাহলে পর্যায় সংখ্যা 4, তাহলে পটাশিয়ামের জন্য পর্যায় সংখ্যা হচ্ছে 4। তাহলে এবার আসো যে কোনো মৌলের ক্ষেত্রে বের করতে পারো, তুমি কোনটা বের করতে চাও? সোডিয়াম বের করে আসো। সোডিয়াম হচ্ছে 11, আর হচ্ছে 1s2 2s2 2p6 3s1। সবচেয়ে বাইরের শক্তি স্তর কত? আমি বলেছি সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর মানে হচ্ছে প্রধান শক্তি স্তর, তো এটা এগুলো হচ্ছে প্রধান শক্তি স্তর, তাই না? এগুলো প্রধান শক্তি স্তর। তার প্রধান শক্তি স্তরের আন্ডারে এস পি এগুলো আছে, এগুলো তো তোমরা ক্লিয়ার করেছো আশা করি। তো সবচেয়ে বাইরের শক্তি স্তর হচ্ছে n = এখানে 3, তাহলে এটার পর্যায় সংখ্যা কত? এটার পর্যায় সংখ্যা হচ্ছে যে 3। সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর ইকুয়ালস টু পর্যায় সংখ্যা, এটার পর্যায় সংখ্যা 3। এভাবে তোমরা যে কোনো মৌলের পর্যায় সংখ্যাটা বের করতে পারো। পর্যায় সংখ্যা হচ্ছে যে সিরিয়াল বাই, ধরো এটা হচ্ছে যে একটা পর্যায় এভাবে বাম থেকে ডান দিকে যাচ্ছে, এটা উপরে আছে, এটা আর একটু নিচে, ধরো এটা হচ্ছে পর্যায় নাম্বার 1, এটা হচ্ছে পর্যায় নাম্বার 1। সব থেকে উপরে যেটা আছে যেটা হচ্ছে পর্যায় নাম্বার 1, সব থেকে উপরে যেটা সিরিয়াল বাইভাবে আছে, সব থেকে উপরে কি আছে জানো? হাইড্রোজেনের দিকে, তারপর এদিকে অনেকগুলো ফাঁকা, তারপর এদিকে দেখবা যে হিলিয়াম। তাহলে সব থেকে উপরের পর্যায়ে হচ্ছে যে 2টা মৌল আছে। আচ্ছা, তো এখন এটা এর নিচে হচ্ছে যে পর্যায় নাম্বার 2, এর নিচে এরকম যখন যাবে তখন এই পাশের সব মৌলগুলোকে কি বলা হবে? পর্যায় নাম্বার 3 বলা হবে। অর্থাৎ আমরা বের করেছি না সোডিয়ামের জন্য পর্যায় নাম্বার 3, এই যে সোডিয়াম এখানে অবস্থিত, অর্থাৎ এটা হচ্ছে যে পর্যায় নাম্বার 1। পর্যায় নাম্বার 1 এতে এতগুলো মৌল থাকে না, জাস্ট 2টা মৌলই থাকে, এখানে হাইড্রোজেন থাকে, তারপর একদম লাস্টে গিয়ে দেখবা এদিকে হিলিয়াম থাকে, জাস্ট এতটুকুই। আচ্ছা, এবার আসো গ্রুপ নাম্বার কেমনে বের করে এটা দেখি আমরা। আচ্ছা, এবার আসো হচ্ছে গ্রুপ নাম্বার নির্ণয় করা। গ্রুপ নাম্বার যদি আমরা নির্ণয় করতে পারি, একটা মৌলের যদি পর্যায় সংখ্যা আমরা নির্ণয় করি আর গ্রুপ সংখ্যা নির্ণয় করি, অর্থাৎ পর্যায় সংখ্যা হচ্ছে যে এইদিকে ধরো পর্যায় সংখ্যা, এটা হচ্ছে পর্যায় নাম্বার 1, পর্যায় নাম্বার পর্যায় নাম্বার 3, ধরো এটা পর্যায় নাম্বার 3। আর যদি আমরা গ্রুপ নাম্বার নির্ণয় করতে পারি, গ্রুপ নাম্বার ধরো 2, তাহলে গ্রুপ নাম্বার 2, তাহলে এদিকে গ্রুপ নাম্বার 1, এদিকে হচ্ছে গ্রুপ নাম্বার 2, এটা গ্রুপ 1, এটা গ্রুপ 2, এটা হচ্ছে গ্রুপ 2। তাহলে আমরা এখন পর্যায় নাম্বার 3 গ্রুপ নাম্বার 2, তাহলে আমরা মৌলটা ঠিক কোন অবস্থানে আছে এটা আমরা বের করতে পারছি না। এবার বুঝতে পারছো কেন আমরা পর্যায় আর গ্রুপ নির্ণয় করি? একদম পর্যায় নাম্বার 3 আর গ্রুপ নাম্বার 2 এই দুইটা একটা ছক সৃষ্টি করেছে এখানে, ওই ছকের মধ্যেই একটা মৌল থাকতে পারে সেখানে। ঠিক আছে, এটা হচ্ছে পারপোজটা হচ্ছে যে এটা। আচ্ছা, তাহলে এখানে বইয়ের মধ্যে তোমরা দেখবা পদ্ধতি হচ্ছে 3টা ব্যাখ্যা করা হয়েছে, পদ্ধতি 1, পদ্ধতি 2 আর একটা পদ্ধতি 3 আছে বইয়ের মধ্যে, এটা আমি লিখবো পরে, এখানে বোর্ডের জায়গা হচ্ছে না তাই লিখি নাই। তো পদ্ধতি নাম্বার 1টা আমরা শুরুতে দেখি। এখানে কি বলা হয়েছে? বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু s অরবিটাল থাকে তাহলে ওই অরবিটালের ইলেকট্রন সংখ্যা ইকুয়ালস টু গ্রুপ সংখ্যা। অর্থাৎ শুধু যদি s অরবিটাল থাকে, হ্যাঁ, বাইরের প্রধান শক্তি স্তরের আন্ডারে অনেকগুলো অরবিটাল থাকে না, s p d f অনেকগুলো অরবিটাল থাকে না, শুধু যদি s অরবিটাল থাকে, এরপর p d এগুলো নাই, ঠিক আছে, শুধু s অরবিটাল, তাহলে গ্রুপ সংখ্যা হচ্ছে যে ওই s অরবিটালে থাকা ইলেকট্রন সংখ্যা। তাহলে কি বুঝতে পারলাম? s অরবিটালে আমরা জানি কি s অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে না, তাহলে হয় 1 থাকে না হয় 2 থাকে। তাহলে তাহলে এরকম যদি পদ্ধতি নাম্বার 1-এ যদি মিলে যায়, যদি আমরা পদ্ধতি নাম্বার 1-এর মাধ্যমে যদি করি, তাহলে কি দেখতে পারবো আমরা? হয় 1 নাম্বার গ্রুপ দেখবো অথবা 2 নাম্বার গ্রুপ দেখবো। ঠিক আছে, আসো আমি উদাহরণের মাধ্যমে বুঝাই। ধরো হাইড্রোজেন হচ্ছে 1, তাহলে এটা ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1। ঠিক আছে, তো এখন দেখো বাইরের প্রধান শক্তি স্তর, এখানে বাইরের শক্তি স্তর যেটা যে প্রধান শক্তি স্তর একটাই তো আছে, অরবিটালও একটাই। তো এখন s অরবিটালের পর আর কোনো অরবিটাল আছে? p আছে, 1-এর মধ্যে তো আর সম্ভব না। তো এখন সেটা হচ্ছে s অরবিটালে থাকা ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে যে গ্রুপ সংখ্যা। আচ্ছা, এটা তো গেলো সব থেকে ইজিয়েস্টটা। আসো এবার আমরা যে কোনো একটা ধরি, সোডিয়াম। হ্যাঁ, সোডিয়াম হচ্ছে 11, তাহলে 1s2 2s2 2p6 3s1। ঠিক আছে, তারা বাইরের প্রধান শক্তি স্তর, সব থেকে বাইরে কোনটা? ইলেকট্রন বিন্যাস করতে যখন সব থেকে ডান পাশে যাব, সেটার যে প্রধান শক্তি স্তর সেটাই হচ্ছে যে সব থেকে বাইরের শক্তি স্তর। আচ্ছা, তো এখন ডান পাশে সব থেকে বাইরের প্রধান শক্তি স্তর কোনটা? 3 না? এটাকে তো প্রধান শক্তি স্তর ধরা হয়। তো এই পাশে তো প্রধান শক্তি স্তর আর দিকে অরবিটাল। ঠিক আছে, 3s1, 3s এর পর কি আর p অরবিটাল আছে? না, সোডিয়ামের ক্ষেত্রে তো নাই, d অরবিটালও নাই। ঠিক আছে,
পি যেহেতু নাই ডিও নাই শুধু এস অরবিটাল আছে, তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা কত 1, এটাই হচ্ছে যে গ্রুপ সংখ্যা, এটা হচ্ছে যে গ্রুপ সংখ্যা। ঠিক আছে, যে কোনো একটা করো। আবার একটা ধরো পটাশিয়ামের করতেছি আমরা, আচ্ছা পটাশিয়ামের না করে আমরা ম্যাগনেসিয়ামের করি। ম্যাগনেসিয়াম হচ্ছে 12, তাহলে সব সেমই হবে 1s2 2s2 2p6 3s জাস্ট 2 হবে এখানে, তাহলে 2 2 না, সব থেকে শেষে অরবিটাল, সব থেকে শেষের প্রধান শক্তি স্তর 3, এখানে এস অরবিটাল, শুধু এস অরবিটাল, কোনো পি অরবিটাল নাই, তাহলে এস অরবিটালের মধ্যে কয়টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন, তাহলে এটাই হচ্ছে যে গ্রুপ সংখ্যা, এটাই হচ্ছে গ্রুপ সংখ্যা। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমরা দেখি পদ্ধতি নাম্বার 2টা কী বলতে চাচ্ছে। আচ্ছা, পদ্ধতি নাম্বার 2 এর মধ্যে বলা হয়েছে বাইরের প্রধান শক্তি স্তরে এস এবং পি অরবিটাল থাকলে গ্রুপ সংখ্যা কীভাবে নির্ণয় করতে হবে, এস প্লাস পি অরবিটালের ইলেকট্রন সংখ্যা। এর আগে ছিল কি এস অরবিটাল, যদি শুধুমাত্র এস অরবিটাল থাকে তাহলে ওইটার এই ইলেকট্রন সংখ্যা হচ্ছে গ্রুপ সংখ্যা। এখানে হচ্ছে যে এসেরও যদি এস এবং পি অরবিটাল একসাথে থাকে, যদি প্রধান শক্তি স্তরে বাইরের প্রধান শক্তি স্তরে এস অরবিটালও আছে, এরপরে পি অরবিটালও আছে, তাহলে এখানে কি করতে হবে, এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা, যতগুলো ইলেকট্রন সংখ্যা এস এর জন্য আছে আর যতগুলো পিতে আছে ওই দুটো একসাথে যোগ করে +10 করতে হবে। সূত্র হচ্ছে যেটা, ঠিক আছে, ইলেকট্রন সংখ্যা এস প্লাস পি ইলেকট্রন সংখ্যা +10, এটা হচ্ছে যে গ্রুপ সংখ্যা, এটা হচ্ছে গ্রুপ সংখ্যা। আচ্ছা, এটা প্লাস হবে। আচ্ছা, তো আমরা দেখি এবার কীভাবে বাইরের প্রধান শক্তি স্তরে এসও থাকতে হবে আবার পি অরবিটালও থাকতে হবে। তাহলে দেখি তো কোনটা নির্ণয় হতে পারে। ধরা যাক বের করছি যে কোনো একটা সিলিকন হচ্ছে যে 14, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p কত 2 হচ্ছে যে এখানে 10 12 13 14 3p2। আচ্ছা, এখন সব থেকে বাইরের শক্তি স্তর, হ্যাঁ সব থেকে বাইরের শক্তি স্তরটা কি, ডান পাশে ডান পাশে যাবা, ইলেকট্রন বিন্যাস করার পর ডান পাশে যাবা, সর্বোচ্চ সংখ্যক এই শক্তি স্তর প্রধান শক্তি স্তর সেটা দেখবা, এটা হচ্ছে কত 3। 3 এর আন্ডারে কি আছে, এস অরবিটালও আছে পি অরবিটালও আছে। 3 এর আন্ডারে এখানে প্রধান শক্তি স্তর হচ্ছে 3, এখানে আন্ডারে এস অরবিটালও আছে পি অরবিটালও আছে, তাহলে সূত্র কি, এস এর ইলেকট্রন সংখ্যা প্লাস পি এর ইলেকট্রন সংখ্যা +10, এস এর ইলেকট্রন সংখ্যা কত 2, পি এর কত 2 +10 কত হয় 14, তাহলে এটার গ্রুপ সংখ্যা হচ্ছে 14। এভাবে ধরো আরেকটা বের করতে দিলে ধরো পারবা, যেমন ধরো যদি আর্গনের বের করতে বলে, আর্গন হচ্ছে যে 18, তাহলে আর্গনের বের করো, যে কোনো মৌলের পারবা, এখন তোমরা যে কোনো মৌলের পারবা, 2p6 3s2 3p কত 6 18। তো এখন এটার সব থেকে বাইরের শক্তি স্তর কোনটা, সব থেকে বাইরের সর্বোচ্চ নাম্বার 3, এর আন্ডারে আছে এস আর পি অরবিটাল, তাহলে যোগ করে দাও কত হয় 2 + 6 = 8 +10 = 18, গ্রুপ নাম্বার হচ্ছে 18। এবার আসো আমরা পদ্ধতি নাম্বার 3টা নিয়ে আলোচনা করি। আচ্ছা, তাহলে আসো পদ্ধতি নাম্বার 3টা নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে যে পদ্ধতি নাম্বার 1-এর সাথে তুলনা করো তোমরা, কি বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু এস অরবিটাল থাকে, ঠিক আছে, এর দূর পর্যন্ত কিন্তু সেম পদ্ধতি নাম্বার 1-এর মতোই। এরপরে আরেকটা টুইস্ট আছে, সেটা হচ্ছে যে এবং ওই অরবিটালের আগের প্রধান শক্তি স্তরে ডি অরবিটাল থাকে। তাহলে কি বুঝলাম, যদি প্রধান শক্তি স্তরে, হ্যাঁ সব থেকে বাইরের প্রধান শক্তি স্তরে হচ্ছে শুধু এস অরবিটাল আছে, ধরো সব থেকে বাইরের প্রধান শক্তি স্তর হচ্ছে কি 4s1, ঠিক আছে 4s1, এটা হচ্ছে 4, হ্যাঁ সব থেকে বাইরের প্রধান শক্তি স্তর, এর মধ্যে শুধু অরবিটাল আছে কি 4s অরবিটাল আছে, 4-এর পর পি অরবিটাল নাই, কিন্তু এর আগে 3d অরবিটাল আছে, হ্যাঁ 3d অরবিটাল আছে, কিন্তু এর আগে পদ্ধতি নাম্বার 1-এ কী ছিল, শুধু বাইরের প্রধান শক্তি স্তরে কী ছিল, শুধু এস অরবিটাল ছিল, কিন্তু এর আগে কোনো আগের প্রধান শক্তি স্তরে, হ্যাঁ যেমন ধরো সব থেকে বাইরের প্রধান শক্তি স্তর ধরা যাক 4, এর আগের প্রধান শক্তি স্তর কী হবে 3, এর আগের প্রধান শক্তি স্তরে যদি ডি অরবিটাল থেকে থাকে তাহলে হচ্ছে পদ্ধতি নাম্বার 3টা খাটবে। কেমনে, যদি প্রধান শক্তি স্তরের সব থেকে বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু এস অরবিটাল থাকে, ধরো সব থেকে বাইরের প্রধান শক্তি স্তর হচ্ছে 4, হ্যাঁ 4-এর মধ্যে শুধু এস অরবিটাল আছে, আচ্ছা 4-এর মধ্যে শুধু এস অরবিটাল আছে, এখানে 1ও থাকতে পারে, ইলেকট্রন সংখ্যা 2ও থাকতে পারে, আমি এটা ধরতেছি না আগে দেখো, এবং ওই অরবিটালের আগের প্রধান শক্তি স্তরে, হ্যাঁ আগের প্রধান শক্তি স্তর মানে কি 4-এর আগের প্রধান শক্তি স্তরটা 3 হবে না, প্রধান শক্তি স্তর 3 হবে না, তো 3-এর মধ্যে যদি ডি অরবিটালটা থাকে, হ্যাঁ 3s 3p থাকুক সমস্যা নাই, 3s 3p যদি থাকে তাহলে পূর্বের যে পদ্ধতি নাম্বার 1 সেই অনুযায়ী হবে, কিন্তু যদি 3s 3p এর পর যদি 3d থাকে তাহলে এই জিনিসটা খাটবে। তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এস এর আগে কি ডি আছে,
জাস্ট লক্ষ্য রাখো এইটুকু, এর আগে প্রধান শক্তি স্তরে এত কিছু মাথায় রাখার দরকার নেই, জাস্ট এস এর আগে কি ডি আছে, যদি সব থেকে বাইরের প্রধান শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে এর আগে ডি আছে নাকি দেখবো, যদি ডি থাকে তাহলে পদ্ধতি নাম্বার 3 কি কি বলা হয়েছে, এস প্লাস ডি ইলেকট্রন সংখ্যা। আচ্ছা আমি একটা মৌল লিখি, হ্যাঁ, ফেরাস, ফেরাস হচ্ছে যে কত 26 না, তাহলে কত হবে 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর হচ্ছে 3d অরবিটাল থাকবে 4sও থাকবে 4s2, আর এরা 3d কত হবে 2 10 12, তারপর 18 19 20 21 22 26, ঠিক আছে। আচ্ছা এখন ফেরাসের ক্ষেত্রে খেয়াল করো, এখানে হচ্ছে সব থেকে বাইরের প্রধান শক্তি স্তর কত 4s, হ্যাঁ 4, সব থেকে বাইরের প্রধান শক্তি স্তর হচ্ছে 4, এর আন্ডারে কি অরবিটাল আছে, শুধু এস অরবিটাল, পি অরবিটালও নাই, ডি অরবিটালও নাই, এফ অরবিটাল নাই, ঠিক আছে, শুধু এস অরবিটাল আছে। এখন দেখো যে এর আগে কোনো ডি অরবিটাল আছে কিনা, আছে, ডি অরবিটাল আছে না, তাহলে এখন কি করবা, ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6, এস অরবিটালের জন্য 2, তাহলে এস প্লাস 2 ইকুয়াল 8, এটাই হচ্ছে যে গ্রুপ সংখ্যা, এটাই হচ্ছে যে ফেরাসের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা। তো এইভাবেই হচ্ছে তোমরা খুব সহজেই এই পর্যায় এই যে ইলেকট্রন বিন্যাস আছে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় আর গ্রুপ সংখ্যা নির্ণয় করতে পারবো। আচ্ছা, তো আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। এরপরে বইয়ে যে টপিকটা আছে সেটা হচ্ছে যে কি ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি, এই নামে একটা টপিক আছে। এটা জাস্ট কি বলা হয়, জাস্ট এটার মাধ্যমে ব্যাখ্যা করতে পারবো, সেটা হচ্ছে যে ইলেকট্রন বিন্যাস থেকে আমরা এই যে গ্রুপ আর পর্যায় বের করতে পারছি না, তাহলে ইলেকট্রন বিন্যাসটাই তো এখানে মুখ্য। ইলেকট্রন বিন্যাস না থাকলে তো আমরা পর্যায় গ্রুপ নির্ণয় করতে পারতাম না, যদি নাই নির্ণয় করতে পারতাম তাহলে ওই মৌলের ধর্ম কি জানা সম্ভব হতো, হতো না। তো সেজন্য বলা হচ্ছে কি ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব যে পর্যায় সারণীর ব্যতিক্রম আছে, তার পর্যায় সারণীর যে কিছু মৌলের কিছু বৈশিষ্ট্য এগুলো নিয়ে আলোচনা করব। এরপরে ক্লাসে হয়তো বিক্রিয়াগুলো দেখাবো। তো আশা করি সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর লিমিটেড লার্নিং ক্লাসরুমের সাথে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এইগুলোর জন্য নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।